নমস্কার। খবরদার কথা না, আজকে এমন একটা বিষয়ে আমরা আসছি, সেটা আগামী 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থায় একটা নতুন বিষয় আনা হচ্ছে। এই 1 জুলাই 2024 সেটা কি? পরিবর্তন করা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নামে যা আসছে তা সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, তাকে পাল্টে দেওয়া হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা আইপিসিকে পাল্টে দেওয়া হচ্ছে এবং আইপিসিকে পাল্টে আসছে নতুন নামে, এবং এভিডেন্স অ্যাক্ট আসছে নতুন নাম নিয়ে, যার নামকরণ হচ্ছে ভারতীয় সাক্ষ্য বিধেয়ক। এই তিনটি আইন কি অবস্থায় আসছে, ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন বার কাউন্সিলের পক্ষ থেকে। আমরা এইগুলি নিয়েই জানতে চাইব রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের কাছে। পুরুষোত্তম দা 11ই আগস্ট 2023 সংসদ থেকে একটা বিরাট সংখ্যক সাংসদদের বার করে দিয়ে এই বিল পাস করানো হয়েছিল, আইনে রূপান্তরিত করা হয়েছিল, এবং 25শে ডিসেম্বর 2023 মাননীয় রাষ্ট্রপতি তাকে স্বাক্ষর করেন এবং আইনে পরিণত করেন। এই ভারতীয় ন্যায় সংহিতা 2023 এই যে বিষয়টা, এটা আসলে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, যে অবস্থায় আনা হলো, সেটা কোনো আলোচনার সুযোগ দেওয়া হলো না। ভালো মন্দ আমরা কিছুই জানি না। একজন আইনজীবী হিসেবে খুব জরুরি কি ছিল এই ব্রিটিশ আইন পরিবর্তন করে, যেটা আমরা বর্তমান আইনে কিছুই জানলাম না? না, প্রশ্নটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যাচ্ছি 1 জুলাই থেকে আমাদের ফৌজদারি আইন এতদিন অবধি যেই ফৌজদারি আইনগুলো দ্বারা আমাদের বিচার বিভাগ ফৌজদারি বিচার চলতো, সেই 3টি আইনের পরিবর্তে নতুন 3টি আইন 1 জুলাই 2024 সারা দেশে চালু হবে। এই 3টি নতুন আইন কি? আইনগুলোর নামকরণ নিয়েও আমাদের আপত্তি আছে। ভারতবর্ষের মতো বহুভাষিক দেশে কোনো এইভাবে সংস্কৃত নাম চাপিয়ে দেওয়া যায় কি না, কিংবা হিন্দি নাম চাপিয়ে দেওয়া যায় কি না, এই নিয়েও প্রশ্ন আছে। প্রথমত হলো ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় দণ্ড সংহিতা। এই আইন 1 জুলাই থেকে আইনের পরিবর্তে সারা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, এইটা চালু হচ্ছে। দ্বিতীয়ত ইন্ডিয়ান ক্রিমিনাল প্রসিডিউর কোড, আমরা যারা সিআরপিসি বলতাম, যেটা 1973 সনে, সেই আইন বাতিল হয়ে গেছে। সেই আইনের পরিবর্তে 1 জুলাই থেকে সারা দেশে চালু হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট 1872-তে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট চালু হয়েছিল। সেই আইন 1 জুলাই থেকে আর সারা দেশে কার্যকর হবে না। সারা দেশে নতুন আইন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইন চালু হবে। এই 3টি আইন। প্রথমত যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 3টি ফৌজদারি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত, বিচার প্রার্থী, আইনজীবী, বিচারক, বিচার প্রার্থী, ন্যায় বিচারের জন্য যারা আদালতে যান, এবং সবার কাছেই এই 3টি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 3টি আইন বাতিল করে 3টি নতুন আইন এলো, এই নিয়ে সাধারণ স্তরে কোনো আলোচনা হলো না। যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, বিভিন্ন বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, আইনজীবীদের বিভিন্ন সংগঠন, বিচারকরা এবং বিচার প্রার্থী যারা নাগরিক সমাজ, তাদের সাথে আলোচনা না করে, তাদের মতামত না নিয়ে সম্পূর্ণ একতরফাভাবে এই 3টি আইন প্রণয়ন করা হয়েছে। দ্বিতীয়ত, পার্লামেন্টে এই 3টি আইন নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। ফৌজদারি বিচার ব্যবস্থার অন্যতম 3টি মূল স্তম্ভ এই 3টি আইন, সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট,
এই 3টি আইনকে বাতিল করে নতুন 3টি আইন প্রণয়ন করা হলো, এ নিয়ে আমাদের পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি, কোনো বিতর্ক হয়নি। এই 3টি বিল যখন বিলগুলো আইন হওয়ার পূর্বে যখন বিল আকারে পেশ করা হয়েছিল, তখন এই 3টি বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি, পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। কেন আলোচনা হয়নি এটা মণিময়বাবু বলেছেন, কারণ ওই সময় লোকসভায় 146 থেকে 150 জন বিরোধী দলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। বিরোধী শূন্য অবস্থায় লোকসভায় কোনো রকম আলোচনা ছাড়াই 3টি বিলকে আইনে পরিণত করা হয়েছে এবং আগামী 1 জুলাই থেকে এই 3টি নতুন আইন সারা দেশে চালু হবে। প্রথমত আমি একটা কথা বলতে চাই, আমি ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আমরা এই 3টি আইন চালু হওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রেস বিবৃতির মাধ্যমে আবেদন করেছি, দাবি করেছি এই 3টি আইন চালুকে স্থগিত রাখতে হবে। এই 3টি আইন নিয়ে যেহেতু পার্লামেন্টে কোনো রকম আলোচনা হয়নি, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত গ্রহণ করা হয়নি, তাই এই 3টি আইন নিয়ে নতুন করে মতামত গ্রহণ করতে হবে। এই আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করে নতুন অবতারে এই 3টি আইনকে গ্রহণ করতে হবে। যতদিন অবধি না এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন এই 3টি আইন চালু হওয়া স্থগিত রাখতে হবে। কারণ এই 3টি আইন চালু হলে শুধুমাত্র নাগরিক অধিকার, মৌলিক অধিকার আক্রান্ত হবে তা নয়, সারা দেশে এক অরাজকতা সৃষ্টি হবে, এক অহেতুক জটিলতা সৃষ্টি হবে। এর ফলে বিচার প্রার্থীরা, আইনজীবীরা, বিচারকরা এক অহেতুক বিড়ম্বনা এবং জটিলতার মধ্যে পড়বেন এবং তার ফলে ন্যায় বিচার আক্রান্ত হবে, ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি কথা হচ্ছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্রিটিশ আমলের আইন সংশোধন করে আমরা দেশি আইন আনছি। কথাটা শুনতে মুখরোচক, কিন্তু কথাটার মধ্যে অনেক মিথ্যা এবং অর্ধসত্য এবং বদ মতলব লুকিয়ে আছে। প্রথমত এই 3টি আইন সম্পর্কে সারা দেশের বিশিষ্ট আইনজীবীরা, বিশিষ্ট নাগরিকরা, নাগরিক অধিকার সংগঠনগুলো, আইনজীবীদের বিভিন্ন সংগঠনগুলো এক বাক্যে একটি কথা বলেছেন যে ব্রিটিশ আমলে রচিত ওই যে এভিডেন্স অ্যাক্ট কিংবা ইন্ডিয়ান পিনাল কোড এর চাইতে অনেক ভয়ঙ্কর হচ্ছে বর্তমানে যে আইন করা হয়েছে আপনার ভারতীয় ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলে যেই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের জনগণকে শাসনে রাখার জন্য, জনগণের অধিকার নিয়ন্ত্রিত করার জন্য, পুলিশের হাতে অবাধ ক্ষমতা দেওয়ার জন্য যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে ইন্ডিয়ান পেনাল কোড রচনা করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, সেই একই দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়ে বিজেপি RSS সরকার আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা আইন চালু করেছেন। এর সাথে এর হচ্ছে মূল কথা, এই যা তারা ব্রিটিশ উপনিবেশিক মানসিকতা ছিল দেশবাসীকে আইন শৃঙ্খলার লক্ষ্য হিসেবে দেখা এবং জনগণকে সমস্ত সমস্যার মূল হিসেবে দেখা এবং জনগণের জীবন জীবিকার সমস্যা থেকে আইন শৃঙ্খলাকে পৃথক করে দেখা এবং পুলিশের হাতে, রাষ্ট্রের হাতে অবাধ অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারের ক্ষমতা তুলে দেওয়া। ঠিক একই কারণে এই বর্তমান 3টি আইন করা হয়েছে। এর পেছনে অন্য কোনো মহৎ উদ্দেশ্য নেই, একটাই বদ মতলব আছে, ভারতবর্ষে পুলিশ রাজ কায়েম করা, পুলিশের হাতে অবাধ ক্ষমতা দিয়ে দেওয়া। সেই কারণে এই 3টি আইন বিদেশি আইনের বদলে দেশি আইন বলে এই 3টি আইনকে সুস্বাদু করে আমাদের কাছে পরিবেশন করা যাবে না। কারণ এই 3টি আইন হচ্ছে, দেশি আইন হচ্ছে বিদেশি আইনের চাইতেও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর আমরা পরবর্তী সময় আলোচনায় যাব, পরবর্তী সময়গুলোতে আরও আলোচনা করব। আরেকটা কথা বলা দরকার যে CRPC কিন্তু 1973 সনে আমরা সংশোধন করেছিলাম, আমরা নতুন করে ফৌজদারি কার্যবিধি রচনা করেছিলাম। ইন্ডিয়ান পিনাল কোড এই 1860 সনে তৈরি হলো, পরবর্তী সময় কিন্তু অনেক প্রয়োজনীয় পরিবর্তন সংশোধন করে তাকে যুগোপযোগী করা হয়েছে। ঠিক একইভাবে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যদিও 1872 সনে রচনা করা হয়েছিল, কিন্তু গত আপনার 150 বছরের বেশি সময়ে এই আইন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন ইলেকট্রনিক এভিডেন্স অ্যাক্টে যুক্ত হয়েছে। আপনারা জানেন
আগে কিন্তু ইলেকট্রনিক এভিডেন্স 1872 সনে ছিল না। এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে বিগত সময়গুলোতে সময়োপযোগী করার জন্য অনেক পরিবর্তন পরিমার্জন করা হয়েছে, স্বাধীন দেশে আমরা করেছি। এর অর্থ হচ্ছে যে ব্রিটিশ আমলে রচিত আইন কিন্তু আমরা হুবহু এক জায়গায় রাখিনি, তাকে সময়ের সাথে বিভিন্ন পরিবর্তন করেছি। কিন্তু তারপরও এই আইনগুলোর পরিবর্তন কিংবা সংশোধন কিংবা যুগোপযোগী করার প্রয়োজন ছিল, আমরা অস্বীকার করছি না। কিন্তু তার অর্থ হলো এইভাবে কালা তিনটি নতুন আইন তৈরি করা নয়, যেখানে আরএসএসের দৃষ্টিভঙ্গি, বিজেপির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, যেখানে নাগরিকদের অধিকার সংকুচিত করা হয়েছে, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো সমালোচনাকে সন্ত্রাসবাদ কিংবা রাষ্ট্রদ্রোহিতা বলে চিহ্নিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এর ফলে পুলিশ রাজ কায়েম হবে। আগে ছিল কি, কোনো অপরাধের তদন্ত শুরু হলে তো তদন্তের পুলিশ কাগজে অ্যারেস্ট করে, অ্যারেস্টের 14 দিনের মধ্যে তাকে পুলিশ রিমান্ড চাইতে হবে, এবং পুলিশ রিমান্ড চাওয়ার এককালীন পুলিশ রিমান্ড চাওয়ার সর্বোচ্চ সীমা ছিল 14 দিনের বেশি কাউকে পুলিশ রিমান্ড দেওয়া যায় না। নতুন আইনে পুলিশ রিমান্ড দেওয়ার ক্ষমতা 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন আইনে হাত করা হ্যান্ডকাফিং, আমরা জানি হ্যান্ডকাফিং আসামিদের, বিচারাধীন বন্দীদের কিংবা আটক ব্যক্তিদের হাত করা পরানো ভয়ঙ্কর অমানবিক ঘটনা, এবং খুব সামান্য ক্ষেত্রেই হাত করা পরানো যায়। কিন্তু নতুন আইনে হাত করা পরানোর সুযোগকে সম্প্রসারিত করা হয়েছে, এবং অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। ঠিক যে কথাটা পুরুষোত্তমদা বললেন, অনেক প্রশ্নেরই জবাব উনি এই স্বল্প সময়ের ভেতরে দিয়ে দিলেন। প্রজাতন্ত্রের শাসন নাগরিকদের কাছে দায়বদ্ধতা স্বীকার করে। আরেকটা বিষয়, তাহলে প্রশ্নটা আসছেই, তাহলে সংসদে নাগরিক প্রতিনিধির মুখ বন্ধ করে দেওয়া হলো কেন? এসব প্রশ্নের মাঝে যে বিষয়টা আসছে, সেটা কি শুধুই সংহিতাটা নিয়ে আসা, না ভয় থেকে? এটা এই আইনের উদ্দেশ্য হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলবো, আরএসএস বিজেপি তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা নাগরিক অধিকারে বিশ্বাস করে না, তারা জবাবদিহিতে বিশ্বাস করে না, তারা স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে না। তারা জনগণের কণ্ঠরোধ করার জন্য, তারা অবাধ পুলিশি ক্ষমতা নিশ্চিত করার জন্যই তারা এই 3টি আইন তড়িঘড়ি করে পার্লামেন্টে বিরোধী শূন্য করে এই 3টি আইন পাস করেছে, এবং 3টি বিলকে আইনে পরিণত করেছে। এখন সারা দেশে এই 3টি আইন 1 জুলাই থেকে চালু হবে। এটা হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে 1 জুলাইকে কালো দিন হিসাবে চিহ্নিত হবে। এই 3টি আইন চালু হলে বিচার প্রার্থীরা কোনো সুরাহা পাবেন না। একবার আটক হলে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে, তখন তার রেহাই পাওয়া খুব কঠিন হবে। আইনজীবীরাও এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়বেন, কারণ কালা কানুন যদি থাকে, কালা কানুনের মধ্যে মক্কেলের পক্ষে দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকে না। কারণ আমরা লড়াই করি আইনের ব্যাখ্যা দিয়ে, আইনের সাহায্যে আমরা লড়াই করি। যখন কোনো কালো কানুন তৈরি হয়, যে আইনটা তৈরিই করা হয়েছে পুলিশের হাতে অবাধ ক্ষমতা দেওয়ার জন্য, পুলিশ লকআপে দীর্ঘদিন রাখার সুযোগ করে দেওয়ার জন্য, হাত করা পরানোর সুযোগ করে দেওয়ার জন্য, যে কোনো সমালোচনা, যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদকেই বন্ধ করার জন্য সেই আইন, তাহলে আইনজীবীদের পক্ষে আদালতে দাঁড়িয়ে মক্কেলদের, নাগরিকদের আইনি সুরক্ষা দেওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে যাবে। সেই কারণে আমরা অনেকেই বলছি, এটা হচ্ছে 1 জুলাই ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিন, ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে। এবং পশ্চিমবঙ্গ বার কাউন্সিল সহ সারা দেশের বিভিন্ন আইনজীবী সংগঠনগুলো, বার কাউন্সিল এই 1 জুলাইকে কালো দিন হিসাবে প্রতিপালন করার ডাক দিয়েছেন। অত্যন্ত সঠিকভাবেই 1 জুলাইকে কালো কানুন হিসেবে প্রতিপালন করার ডাক দেওয়া হয়েছে, কারণ ভয়ঙ্কর বিপদ। আইনের সাহায্যে স্বৈরতন্ত্র, পুলিশি রাজত্ব কায়েম করা, এবং যে কোনো প্রতিবাদ, যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদ, এমনকি অনশন করা অপরাধ হয়ে যাচ্ছে নতুন আইনে। এটা নাগরিকদের অধিকার, ডিসেন্ট ইজ মাই বার্থ রাইট। কিন্তু তারাই আইনগুলো করেছে। কেন আইনগুলো করেছে? 23 সনে কেন আইন করলো? কারণ বিজেপি আরএসএস সরকার ক্রমশ জনবিচ্ছিন্ন, তারা ক্রমশ মানুষের প্রতিবাদের সামনে দাঁড়িয়ে তারা ভীত সন্ত্রস্ত। তারা চাইছে পুলিশের হাতে, রাষ্ট্রের হাতে অবাধ ক্ষমতা তুলে দিতে। এই আইনগুলো রচনা করার উদ্দেশ্য ছিল একটাই, গণতান্ত্রিক অধিকার সম্প্রসারিত করা নয়, নাগরিক অধিকার সম্প্রসারিত করা নয়, আইনি ব্যবস্থাকে জটিলতা মুক্ত করা নয়। একটাই উদ্দেশ্য, কি করে নাগরিকদের কণ্ঠরোধ করা যায়, কি করে লঘুভাবে গুরুদণ্ড দেওয়া যায়। আবার এই আইনই দেখবেন হেট স্পিচ, কমিউনালিজম, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, ঘৃণা ভাষণ, এগুলোর বিরুদ্ধে কোনো আইনি বিধান নেই। কারণ হেট স্পিচ কারা করে? কারা এই নির্বাচনে ঘৃণা ভাষণ দিল?
কারা সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালো, এগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো আইনি রক্ষা কবচ নেই। মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে যথেষ্ট আইনি রক্ষা কবচ এই আইনে নেই, এই 3টি আইনে নেই। আরেকটা প্রশ্ন আছে, আইনগুলো কেন হিন্দিতে নাম করা হবে? আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি, তাহলে কেন একটা ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে? এগুলো তো ব্যবহারিক অসুবিধা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এটা এই নাম কেন ভারতীয় ন্যায় সংহিতা, কেন সংস্কৃত ঘেঁষা হিন্দি নামকরণ করা হবে? ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কেন? কারণ আমাদের দেশটা শুধুমাত্র হিন্দিভাষীদের দেশ নয়, আমাদের দেশে দক্ষিণ রাজ্যগুলো আছে, দক্ষিণ অহিন্দিভাষী মানুষ আছে, সেখানে আমাদের লিঙ্গুয়া ফাঙ্কা হচ্ছে হিন্দি, ইংরেজি, আইনের ভাষা হিন্দি। আইনগুলোর নাম ইংরেজিতে করলে কী অসুবিধা হতো? এটা অত্যন্ত বদ উদ্দেশ্য হচ্ছে একই ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া। হিন্দি সম্প্রসারণবাদ, হিন্দি আধিপত্যবাদ কায়েম করার জন্য এই 3টি আইনের নামকরণ হিন্দিতে করা হয়েছে, সংস্কৃত ঘেঁষা করা হয়েছে, যা এর ফলে ব্যবহারিক অসুবিধা হবে। এটা জোর করে একটা ভাষা চাপিয়ে দেওয়া সারা দেশের উপর, বহুত্ববাদী দেশে। এবং এই আইনগুলো অত্যন্ত জটিলতা তৈরি করবে। এবং আইনজীবীদের আমরা যেটা আশা করেছিলাম, আইনজীবীদের তরফ থেকে যে ধরনের প্রতিবাদ আমরা দেখতে পাবো, সেই ধরনের কিন্তু ব্যাপক প্রতিবাদ হচ্ছে না। এটা কিন্তু দুঃখের বিষয়। আগামী দিনে আইনজীবী হিসাবে আমরা ভুল করব, আমরা রিয়েলাইজ করব যে এই আইনগুলোর বিরুদ্ধে আমরা যদি এখনই প্রতিবাদ গড়ে তুলতে না পারি, আগামী দিনে কিন্তু আইনজীবী হিসেবে আমাদের ভূমিকাও খুব সংকুচিত হয়ে যাবে। আমরাও কিন্তু সাধারণ নাগরিকদের পুলিশি সন্ত্রাস, পুলিশি অত্যাচার থেকে, পুলিশি জুলুম থেকে তাদেরকে আমরা খুব একটা আইনি রেহাই দিতে পারবো না। কারণ পুলিশের বর্ম হবে এই 3টি আইন। এই 3টি আইনে বিভিন্ন অপরাধ কেমন সংজ্ঞা দেওয়া হয়েছে, যে কোনো লোককে অপরাধী বানিয়ে দেওয়া যাবে। 3টি আইন এভাবেই করা হয়েছে। নতুন আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধ তুলে দেওয়া হয়েছে বলে দাবি না, আরো কঠিন করা হয়েছে। না, অপরাধ তুলে দেওয়া হয়নি, মিথ্যাচার করছে তারা, তুলে দেওয়া হয়নি, মিথ্যাচার করছে, শব্দটা তুলে দিয়েছে অন্য নামে। যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদ কে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যা দেওয়ার সুযোগ এখানে আছে। আইনের ভাষাগুলো এমনভাবে করা হয়েছে যেখানে অনেক ফাঁকফোকর আছে, যে ফাঁকফোকর দিয়ে পুলিশ যে কোনো মানুষকে অপরাধী বানিয়ে দিতে পারবে। এবং যেখানে আইনের ভাষার ফাঁকফোকর থাকে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি অসুবিধা হয় সাধারণ মানুষের। কারণ আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করবে। এবং আজকে ভারতবর্ষে বিচার ব্যবস্থার ভূমিকাও অনেকটা ক্ষেত্রেই নৈরাশ্যজনক। আইপিসি, সিআরপিসি, এভিডেন্স বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে নাগরিকদের অধিকারের প্রশ্নে যথেষ্ট দায়িত্ব পালন করতে পারছে না। আর যখন নতুন 3টি আইন প্রয়োগ হবে, তখন বিচার ব্যবস্থার দায়িত্ব পালন করার সুযোগ অনেকটা কমে যাবে। কারণ আইনগুলো কেমনভাবে রচনা করা হয়েছে। তাই আমি বলবো এই 3টি আইন প্রয়োগ অবিলম্বে স্থগিত রাখতে হবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন যে আপাতত এই 3টি আইন 1 জুলাই থেকে চালু করা বন্ধ রাখুন। এই 3টি আইন নিয়ে অনেক বিচারপতি দিয়েছেন, অনেক আইনজীবী সংগঠন বলছে, বার কাউন্সিল বলছে এই 3টি আইন নিয়ে আরও আলাপ আলোচনা হোক, বিতর্ক হোক, মতামত গ্রহণ করুন, সংশোধন করুন, তারপরে 3টি আইন চালু করার ব্যাপারে ভেবে দেখা যাবে। যা বললেন তাতে এর মাঝেও কোনো আশার আলো কি দেখানো যেতে পারে যে এই আইন চ্যালেঞ্জ করার মাধ্যমে কি নাগরিক অধিকারের নিশ্চয়তা ফেরার কোনো সুযোগ আছে? না, প্রথমত হলো আরেকটা কথা, এই 3টি আইন কিন্তু এই বিগত লোকসভা নির্বাচনে জনমতের পরিপন্থী। বিগত লোকসভা নির্বাচনে গত 4 জুন যেই লোকসভা নির্বাচনের ফলাফল আমরা পেলাম, সেখানে কিন্তু ভারতবর্ষের মানুষ সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। সেই কারণে নরেন্দ্র মোদীকে সংবিধান প্রণাম করতে হয়েছে। এবং সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে মানুষের রায়ের সাথে এই 3টি নতুন আইনের কোনো সাযুজ্য নেই। এই সরকার যদি জনতার রায় থেকে শিক্ষা নিত, তাহলে তাদের উচিত ছিল এই 3টি আইন স্থগিত রেখে এই 3টি আইন নিয়ে আবার সারা দেশে সবার মতামত গ্রহণ করা, পরামর্শ গ্রহণ করে এই 3টি আইনের আরও প্রয়োজনীয় সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করে এগুলোকে নতুন আকারে আবার সামনে আনা। কিন্তু সরকার এটা করছে না। পুরুষোত্তমদার ব্যস্ততার মাঝেও আগামী 1 জুলাই কি হতে চলেছে তার একটা প্রারম্ভিক সূচনা উনি করলেন। আমরা এই আইন নিয়ে আরও বসব, মানুষকে
কীভাবে সহায়তা দেওয়া যায়, মানুষকে বোঝানোর জন্য আমরা আবার আসবো। কারণ পার্লামেন্টে তো আলোচনা হচ্ছে না, ফলে প্রকাশিতও হচ্ছে না, কোনো পত্রপত্রিকাতেও আসছে না, মানুষ বুঝতেও পারছে না। অনেকটা গায়ের জোরেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই আইনটা পাস করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সাধারণ বিদগ্ধজনরা যা বলছেন, নাগরিক ও প্রশাসনের মধ্যে অবিশ্বাস, শাসক এবং শাসিতের মধ্যে দূরত্ব বজায় রাখা, নাগরিকদের সন্দেহের চোখে দেখা থেকেই হয়তো এই আইনটি তৈরি হয়েছে। তিনটি ফৌজদারি আইন তৈরি হয়েছে, এই আইন, 3টি আইন তৈরি হয়েছে। এই যে সন্দেহের বাতাবরণটা সৃষ্টি হয়ে গেল, এতে ভারতবর্ষ কতটাই এগোবে আমরা জানি না। আমরা এই প্রশ্ন রেখে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমরা আবার আসবো এই বিষয়গুলি নিয়ে আলোচনা। 1 জুলাইয়ের পর থেকে আমরা নিয়মিতই এই আলোচনায় আসবো। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে।